এই মুহূর্তে জাপান একটা বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কেন আর তারা কার সাথে বা যুদ্ধ করতে চায়? জাপান নামটা শুনে আমাদের মাথায় আসে হাই টেকনোলজি, বুলেট ট্রেন, রোবট আর শান্তিপ্রিয় মানুষ। তবে জাপান তাদের এই শান্তিপ্রিয় ছবিটা বদলাতে চাইছে। একটা হাইপারসনিক মিসাইল যে শব্দের চেয়েও 3 থেকে 4 গুণ বেশি গতিতে চলে, যে মিসাইল ফায়ার করলে তাকে আটকানোর কোনো টেকনোলজি নেই, সেই মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করার মতন টেকনোলজি জাপান আবিষ্কার করে ফেলেছে। শুধু এটাই নয়, এছাড়াও জাপান এমন একটি টেকনোলজি আবিষ্কার করেছে যা মহাকাশ থেকে যে কোনো দেশের ওপর মিসাইল ছোড়া যাবে। এছাড়াও জাপান তাদের আর্মিকে বাজেট বৃদ্ধি করছে, তাদের আর্মির অত্যন্ত আধুনিক গান ট্যাঙ্ক দিচ্ছে। এখানে একটা প্রশ্ন ওঠে, জাপান কেন হঠাৎ করে এত তৎপরতা হয়ে উঠছে? সময়টা ছিল 1945 সালের 6 আগস্ট। আমেরিকা জাপানের হিরোশিমার উপর পারমাণবিক বোমা ফেলে। তার ঠিক 3 দিন পর নাগাসাকির ওপর পারমাণবিক বোমা ফেলে। এতে জাপান তৃতীয় বিশ্বযুদ্ধে হেরে যায় আর তারা আমেরিকার সামনে আত্মসমর্পণ করে। সেই সময় আমেরিকা জাপানের সংবিধানে একটি নতুন আর্টিকেল যোগ করে, আর্টিকেল 9। সেখানে বলা হয় জাপান কখনোই নিজেদের দেশে একটি শক্তিশালী আর্মি তৈরি করতে পারবে না, এমনকি তারা অন্য কোনো দেশ দখল করার জন্য যুদ্ধ করবে না। শুধুমাত্র তাদের সীমানা রক্ষা করার জন্য একটি ছোট্ট আর্মি থাকবে। কিন্তু রিসেন্টলি জাপান তাদের সংবিধানে পুরোপুরি বিপরীত গিয়ে তাদের মিলিটারিকে আরও বেশি শক্তিশালী করছে। আর এবার তাদের প্রতিপক্ষ চীন, রাশিয়া এবং নর্থ কোরিয়া। এবং অনেক বিশেষজ্ঞ মনে করছে জাপান খুব তাড়াতাড়ি পারমাণবিক বোমা তৈরি করতেও পারে। আমি আছি দীপঙ্কর, আপনার সাথে আজ কথা হবে জাপান কেন হঠাৎ করে তাদের মিলিটারিকে সুপার পাওয়ার করতে চাইছে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সময়টি ছিল 1930। পৃথিবীর মানচিত্রে একটি দেশ ঝড়ের গতিতে বদলাচ্ছিল। একদিকে শিল্পায়ন, অন্যদিকে প্রবণতার সাম্রাজ্যবাদ, সব কিছু একসাথে এগোচ্ছিল। আর এই দেশটা হলো ইম্পেরিয়াল জাপান। 1931 সালে জাপানের সেনাবাহিনী চীনের মানচিরিয়া দখল করে নেয়। সেই সময় চীন এতটা উন্নত ও শক্তিশালী ছিল না, ফলে জাপানের সেনাবাহিনী খুব সহজেই চীনের বহু এলাকা দখল করে নেয়। 1937 সালে জাপান চীনের ওপর সরাসরি আক্রমণ করে, আর এই বছরই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলির মধ্যে একটি, নানজিং ম্যাসাকার। এই ঘটনায় একদিনে প্রায় 2 লক্ষ চীনা নারীকে ধর্ষণ করে জাপানি সেনারা। এই ধর্ষণ ছাড়াও জাপানি সেনারা কয়েকদিনের মধ্যে প্রায় 3 লক্ষ মানুষকে হত্যা করেছিল। বাচ্চা থেকে বয়স্ক কেউই তাদের এই নির্মমতা থেকে বাদ যায়নি। তাই আজকের দিনে চীন ও জাপানের টেনশনের পিছনে এই ইতিহাসও একটি বড় কারণ। কিন্তু সেই সময় শুধুমাত্র চীন নয়, গোটা সাউথ ইস্ট এশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া সহ পূর্ব এশিয়ার বেশিরভাগই দেশ জাপানে এই নির্মমতার শিকার হয়েছিল। জাপানের নির্মমতার লিস্ট অনেকটাই বড়, যা একটা ভিডিওতে বলা সম্ভব নয়। কিন্তু জাপান তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালে একটা ভুল করে ফেলে। 1941 সালের 7 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবারে অ্যাটাক করে। জাপান ভেবেছিল এই অ্যাটাকের ফলে আমেরিকাকে পরাস্ত করবে আর তারা প্রশান্ত মহাসাগর জুড়ে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে পারবে, কিন্তু তারা ভুল ছিল। পার্ল হারবার অ্যাটাকের পরে আমেরিকা সরাসরি যুদ্ধে অংশ নেয় এবং 4 বছর পরে 1935 সালে আগস্ট মাসে আমেরিকা জাপানের উপর পরপর 2টি পারমাণবিক বোমা ফেলে। এতে প্রায় 2 লক্ষ বেশি মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। আর 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে, আর সেই দুর্ধর্ষ জাপানের পতন ঘটে। আজ সেই জাপানি যুদ্ধ নয়, বরং শান্তি চায়। জাপানের এই ম্যাপটাকে একটু দেখুন। উপর থেকে দেখতে মনে হয় জাপান শুধু এইটুকু এলাকা জুড়ে বিস্তৃত, কিন্তু না। আপনি যদি ম্যাপটা জুম করে দেখেন তাহলে দেখতে পাবেন অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে, আর এগুলোর সব কিন্তু জাপানেরই অংশ। আর এগুলির মধ্যে একটি হলো সেনকাকু আইল্যান্ড, যেটা তাইওয়ানের খুব কাছে রয়েছে। এমনকি তাইওয়ানের ম্যাপের কাছে যে ইয়োনাগুনি দ্বীপটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু জাপানেরই অংশ। 1972 সালে চীন ও জাপানের মধ্যে কূটনীতি সম্পর্ক স্থাপিত হয়, কিন্তু ইতিহাসের ক্ষত তখনও শুকোয়নি। চীন যেমন আমাদের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে, ঠিক তেমনই জাপানের সানকুয়াং আইল্যান্ডকেও নিজেদের অংশ হিসাবে দাবি করে। চীন ও জাপানের মধ্যে এই দ্বীপগুলি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। তবে 2012 সালে জাপান সরকার আনুষ্ঠানিকভাবে এই দ্বীপগুলির বেশ কয়েকটি অংশ কিনে ফেলে, আর চীন এটাকে উস্কানি হিসেবে দেখে।
এরপর থেকে চীনের কোস্টগার্ড এবং নৌবাহিনী জাহাজ প্রায় জাপানের এই এলাকাগুলি ইনলিগালিভাবে ঢুকে পড়ে। 2023 সালে প্রায় কয়েকশো অনুপ্রবেশ ঘটনা রেকর্ড করা হয়েছে। চীনের নৌবাহিনীর সংখ্যা এখন বিশ্বের সবচেয়ে বড়, প্রায় 350 বেশি যুদ্ধ জাহাজ চীনের নৌবাহিনীতে আছে। চীনের DF-21D এবং DF-26 ব্যালিস্টিক মিসাইলকে বলা হয় কেরিয়াল কিলার। এইগুলোর রেঞ্জ 1500 থেকে 4000, মানে একটা মিসাইল গোটা জাপানকে কভার করা সম্ভব। এছাড়াও তাইওয়ানের ইস্যু চীন ও জাপানের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এছাড়াও জাপানের যে এনার্জি সাপ্লাই, যেমন তেল ও গ্যাস, সমস্ত কিছু এই তাইওয়ানের রুট দিয়ে পাস করা হয়, যার পরিমাণ প্রায় 90%। তাই যদি চীন তাইওয়ান দখল করে নেয় তাহলে তারা চেষ্টা করবে এই করিডোর বন্ধ করার। আর যদি তাই হয় তাহলে জাপানের ইকোনমিক পুরোপুরি থমকে যাবে। তাই জাপান চায় না কোনোভাবেই তাইওয়ান চীনের কন্ট্রোলে চলে যায়। তৃতীয় বিশ্বযুদ্ধের শেষে সোভিয়েত ইউনিয়ন কুরালি দ্বীপপুঞ্জ দখল করে নেয়, আর জাপান এখনও এই দ্বীপগুলিকে নিজেদের অংশ বলে দাবি করে। আর বলে দিই, তৃতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত জাপান ও রাশিয়ার মধ্যে কখনোই শান্তিযুদ্ধ স্বাক্ষর হয়নি। মানে তাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার অফিসিয়ালভাবে কখনো শেষ হয়নি। আর 2022 সালে রাশিয়া হঠাৎ করে ইউক্রেনের উপর হামলা করে, আর এই অ্যাটাকে কিন্তু জাপানের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করেছে। আর রাশিয়া অলরেডি জাপানের কাছে থাকা বেস্টিন উপকূলের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক মিসাইল মোতায়েন করে রেখেছে। সেই সঙ্গে এই এলাকা চীন ও রাশিয়ার যৌথ নৌ টহলদারি অনেক গুণ বেড়ে গেছে। এটা কিন্তু একটা বড় কারণ যা জাপানের আজকে দিনে তাদের মিলিটারিকে এত শক্তিশালী বানাচ্ছে। এবার চীন ও রাশিয়া তো ছিলই, এবং এই লিস্টে যোগ হয় নর্থ কোরিয়া। এটা বলা যায় নর্থ কোরিয়া জাপানের জন্য একটা বড় থ্রেট রয়েছে, কারণ নর্থ কোরিয়া মাঝে মাঝে জাপানের ছেলে মেয়েদের কিডন্যাপ করে নিয়ে যায়, আর তাদের কোনো দিনই দেশে ফেরা হয় না। আর নর্থ কোরিয়া মাঝে মাঝে তারা পারমাণবিক মিসাইল টেস্ট করে, যেগুলি তারা জাপানের উপর দিয়ে প্রশান্ত মহাসাগর দিকে ছুড়ে। নর্থ কোরিয়া যখনই জাপানের উপর দিয়ে কোনো মিসাইল ছুড়ে, জাপানের সব জায়গাতে অ্যালার্ম বেজে ওঠে। মানুষজন তৎক্ষণিক সেফ জায়গায় আশ্রয় নিতে হয়। এমনকি জাপানের ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। মানে বলতে পারেন জাপান 3 দিক থেকে শত্রুদের মাঝখানে বসে আছে। তবে জাপানের শত্রু লিস্টে এখানেই শেষ নয়, আরও একটি দেশ রয়েছে, সাউথ কোরিয়া। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। জাপান ও সাউথ কোরিয়ার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় কমফোর্ট ওম্যান আর ফোর্সেস লেবার এই ইস্যু নিয়ে এখনও দুটি দেশের মধ্যে চাপা কনফ্লিক্ট চলছে। তবে এই যে জাপান তাদের মিলিটারিকে এত পাওয়ারফুল বানাচ্ছে, তার পিছনে একটা বড় কারণ হলো আমেরিকা জাপানের সংবিধানের মাধ্যমে জাপানের মিলিটারিকে পঙ্গুক্ত করে দিয়েছিল, কিন্তু জাপানকে সুরক্ষিত করার জন্য একটি চুক্তি করেছিল। 1951 সালে 4 সেপ্টেম্বর স্যান ফ্রান্সিসকোতে একটি সাইন হয়, ট্রেডি অফ মিউচুয়াল কোঅপারেশন। এই চুক্তি অনুযায়ী যদি জাপানের উপর কোনো দেশ আক্রমণ করে তাহলে আমেরিকা সরাসরি নিজেদের উপর আক্রমণ বলে বিবেচিত হবে এবং জাপানকে প্রোটেক্ট করার জন্য এগিয়ে আসবে। মানে ন্যাটোর মতন একটা সিকিউরিটি প্যাক। এই চুক্তি অনুযায়ী আজও প্রায় 50,000 আমেরিকার সেনাবাহিনী জাপানে আছে। বলতে পারেন আজকের দিনে জাপানের যে নিরাপত্তার পরিকাঠামো সেটা আমেরিকার উপর নির্ভরশীল। কিন্তু আমেরিকা এখন এই সিকিউরিটির জন্য চার্জ নিতে শুরু করেছে, যার পরিমাণ বছরে প্রায় 2 বিলিয়ন। এছাড়াও বিগত কয়েক বছরে আমেরিকা যেভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হটাতে ব্যর্থ হয়েছে, তাতে জাপান তাদের সিকিউরিটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারা ভাবছে তারা আজও কি তাদের বিপদে পাশে দাঁড়াবে। 2015 সালে প্রথমবারের মতন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সংবিধানে ওই আর্টিকেলের ব্যাখ্যাটি পরিবর্তন করে। তিনি আর্টিকেলের নতুন একটি ব্যাখ্যা দেন, কালেকটিভ সেলফ ডিফেন্স। মানে জাপানের কোনো মিত্র দেশ আক্রমণ হলে জাপান সামরিকভাবে অংশ নিতে পারবে। আর এটাই ছিল জাপানের ঐতিহাসিক পরিবর্তন। মানে যেই দেশটা একটা সময় যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিল, তারাই এখন যুদ্ধের অংশ নিতে চায়। 2022 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিকো কিশোদা
নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি ঘোষণা করে। জাপান এই মুহূর্তে তাদের জিডিপির 1% তাদের ডিফেন্সে ব্যয় করে, যার পরিমাণ $40 বিলিয়ন। তাদের টার্গেট 2027-এর মধ্যে এর পরিমাণ 2% মানে 80 থেকে 90 বিলিয়ন ডলার করা। এটা অনেকটাই বেশি। এই মুহূর্তে জাপান আমেরিকার কাছ থেকে টোমাহক ক্রুজ মিসাইল কিনছে, যার রেঞ্জ 1600 কিমি। তারা তাদের নিজেদের টাইপিং 12 মিসাইলকে আপডেট করেছে, যার এখন রেঞ্জ 1000 কিমি। তারা 140টারও বেশি ফাইটার 35 ফাইটার জেট আমেরিকার কাছ থেকে পারচেস করছে। এছাড়াও জাপান তারা কিছু ইউএভি তৈরি করেছে, যা রাশিয়া বা চীনের মতন শক্তিশালী দেশের কাছেও নেই। এছাড়াও তারা তৈরি করেছে লোমিও ক্লাসিক জাহাজ লাইট এয়ার গ্যাপ ক্যারিয়ার, যাতে ফাইটার জেট অপারেট করতে পারবে। এমনকি অনেক এক্সপার্ট মনে করছেন জাপান খুব তাড়াতাড়ি নিজেদের নিউক্লিয়ার বোমা তৈরি করবে। এটা যদি তৈরি হয়ে যায় তাহলে জাপানের হাতে নিউক্লিয়ার পাওয়ার চলে আসবে। এই কারণে অনেক এক্সপার্ট মনে করছেন এই যে জাপান এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনা হতে পারে। কিন্তু আপনার প্রতিবেশী দেশ যখন আপনাকে বারেবার উস্কানি দিচ্ছে যুদ্ধের জন্য, তারা তাদের মিলিটারিকে আরও বেশি পাওয়ারফুল বানাচ্ছে, সেই পয়েন্ট থেকে দেখলে জাপানের অ্যাগ্রেসিভনেস জাস্টিফাই।